একসঙ্গে মাছ ধরতে যাবার কথা পাভেল না রাখাতে তনিয়া বিরক্ত হয়েছিল। বিরক্ত হয়ে ভেবেছিল ওই কয়লা যোগানদার ছেলেটার অন্যের সম্বন্ধে তেমন বিবেচনা নেই। কিন্তু আরও কয়েকটা দিন কেটে যাবার পরেও যখন পাভেল এলো না, তখন তনিয়ার মন কেমন করতে লাগলো। একদিন যখন সে বেড়াতে বেরুচ্ছে, এমন সময় তার মা তার ঘরে এসে বললেন, তোর সঙ্গে একটি ছেলে দেখা করতে এসেছে তনিয়া, আসতে বলবো নাকি? দরজার কাছে দেখা গেল পাভেলকে। চেহারা এত বদলে গেছে যে তনিয়া প্রথমে তাকে প্রায় চিনতেই পারেনি। পরনে তার আনকোরা নতুন সাটিনের জামা আর কালো প্যান্ট, চকচক করে পালিশ করা তার বুট জোড়া। তনিয়া এক মুহূর্তের মধ্যেই দেখে নিয়েছে তার খোঁচা খোঁচা চুল পরিপাটিভাবে ছাঁটাই করা। ময়লা নোংরা তরুণ মজুরটি যেন নতুন মানুষ হয়ে গেছে একেবারে। বিস্ময় প্রকাশ করতে গিয়ে নিজেকে সময় মতো সামলে নিল তনিয়া, কারণ পাভেলে যে এমনিতেই অস্বস্তি বোধ করছে সেটা বুঝতে পেরে সে আর তাকে বেশি লজ্জা দিতে চাইল না। পাভেলের চেহারায় পরিবর্তনটা লক্ষ্য না করার ভান করে সে তাকে বকতে শুরু করে দিল। মাছ ধরতে যাবার জন্য এলেন না কেন? এই বুঝি আপনার কথা রাখা? ছি ছি, আমি এতদিন করাত কলে কাজ করছি তো ওই একেবারে আসবার সুযোগ পাইনি। এই জামা আর প্যান্টটা কিনবার জন্য সে যে এই কদিন বেদম কাজ করেছে সে কথা পাভেল তনিয়াকে বলতে পারল না। তনিয়া অবশ্য ব্যাপারটা আন্দাজ করে নিল। পাভেলের ওপরে তার রাগ উবে গেল। চলুন পুকুরের ধারে বেড়াতে যাই, বলল তনিয়া। বাগান ছাড়িয়ে তারা এসে পড়ল রাস্তার উপরে। কিছুক্ষণের মধ্যেই পাভেল তনিয়াকে বলতে শুরু করে দিয়েছে লেফটেন্যান্টের ঘর থেকে সেই পিস্তল চুরির ঘটনাটা। তার এই মস্ত বড় গোপনীয় কথাটা বন্ধুর মতো তনিয়ার কাছে সমস্ত বলল সে। শিগগিরই পাভেল একদিন তনিয়াকে নিয়ে বনের গভীর অঞ্চলে গিয়ে গুলি ছুঁড়ে শিকার টিকার করবে বলেও কথা দিল। তারপরে হঠাৎ তাকে তুমি সম্বোধন করে বলে উঠল পাভেল, কিন্তু দেখো কারুর কাছে আমাকে ফাঁস করে দিও না যেন। আমি কখনো কারুর কাছে তোমাকে ফাঁস করব না, প্রতিজ্ঞা করল তনিয়া। গোটা ইউক্রেন জুড়ে শুরু হয়ে গেছে প্রচণ্ড নির্মম শ্রেণী সংগ্রাম। ক্রমশই আরও বেশি বেশি করে লোক এগিয়ে আসছে সশস্ত্র লড়াইয়ের পথে। প্রত্যেকটি সংঘাত নতুন নতুন অংশীদারদের টেনে আনছে। নাগরিকদের সেই শান্ত নিস্তরঙ্গ জীবন আর নেই। তুষার ঝড় উঠেছে। কামানের গোলা ফাটার শব্দে কেঁপে কেঁপে উঠছে ছোট ছোট জীর্ণ বাড়িগুলো। নাগরিকরা জড়সড় হয়ে আশ্রয় নিচ্ছে তাদের মাটির নিচের ভাড়ার ঘরে কিংবা পেছনের আঙিনায় খোঁড়া গর্তের মধ্যে। নানান ছোপ আর নানান ছাদের পেতলিউড়া দস্যুবাহিনী সমস্ত অঞ্চলটা ছেয়ে ফেলেছে। ছোট বড় দলের নেতা, স্থানীয় গোষ্ঠী সর্দার, গোলুব, আর্কেঞ্জেল, এঞ্জেল, গর্দিউস ইত্যাদি নামে বিভিন্ন বোম্বেটের নেতৃত্বে যত সব লুটেরার দল বন্যার মতো নেমে এসেছে। জারের সৈন্যবাহিনীর ভূতপূর্ব অফিসার, ইউক্রেনের দক্ষিণপন্থী আর বামপন্থী সোশ্যালিস্ট রেভলিউশনারিরা কিংবা যে কোনো বেপরোয়া লোকই কিছু খুনি ডাকাতকে জড়ো করা মাত্র নিজেকে আতামান বলে ঘোষণা করে দিচ্ছে। কেউ কেউ তাদের নিজের মধ্যে সাধ্য শক্তি আর সুযোগ অনুসারে যতটা পারছে জায়গা দখল করে পেতলিউড়া দলের হলদে নীল ঝান্ডা উড়িয়ে দিয়ে নিজের কর্তৃত্ব কায়েম করে নিচ্ছে। হরেক রকমের এই দঙ্গলগুলিতে আরও জুটেছে কুলাকরা আর আতামান কোনোভ্যালেৎসের ফৌজের গ্যালিসীয় সৈন্যরা। এই সব বিভিন্ন দলের মধ্যে থেকে প্রধান আতামান পেতলিউরা গড়ে তুলেছে তার সৈন্যবাহিনী। লাল পার্টিজান সৈন্য দলগুলি যখন এই সব সোশ্যালিস্ট রেভলিউশনারিদের আর কুলাকদের দলবলের ওপর আক্রমণ চালালো, তখন হাজার হাজার ঘোড়ার খুরের আওয়াজে আর মেশিন গান, কামান ইত্যাদি বয়ে নিয়ে যাওয়া গাড়ির চাকার ঘর ঘর শব্দে মাটি কেঁপে কেঁপে উঠতে লাগলো। অস্থির উত্তাল সেই 1919-এর এপ্রিল মাসে আতঙ্কে বুদ্ধিভ্রষ্ট কোনো ভদ্র নাগরিক হয়তো সকালবেলায় ঘরের জানালার খড়খড়িটা খুলে ঘুমে ভারী চোখে চেয়ে মুখ বাড়িয়ে তার পাশের বাড়ির প্রতিবেশীকে উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করছে,
আস্তনোমান পেট্রোভিচ বলতে পারেন আজ শহরের কর্তাকে, এবং আস্তনোমান পেট্রোভিচ হয়তো তখন তার প্যান্ট আঁটো সাঁটো করে বাঁধতে বাঁধতে এদিকে ওদিকে সন্ত্রস্ত দৃষ্টি ফেলে জবাব দিচ্ছে, জানি নে আপনার স্কিরিলোভিচ, রাত্রে কারা যেন ঢুকেছে শহরে। কারা সেটা শিগগিরই জানতে পারবো। আর যদি ওরা ইহুদিদের ধরে লুটপাট শুরু করে তাহলে বুঝবো ওরা পেতলিউড়া। আর যদি ওই কমরেডদের কেউ হয় তাহলে ওদের কথাবার্তা ধরন ধারণেই সঙ্গে সঙ্গে ধরতে পারবো। আমি তো কার ছবি ঘরে টাঙাতে হবে সব সময় সেই দিকে লক্ষ্য রাখছি। আমাদের ওই পাশের বাড়ির গেরাসিম লেওন্তিয়েভিচের মতো যাতে আবার বিপদে পড়তে না হয়। জানেন তো, ভালো করে না দেখে শুনে সে গিয়ে দিব্যি লেনিনের ছবি টাঙিয়ে বসে আছে, আর সঙ্গে সঙ্গে 3 জন লোক এসে তাকে ধরেছে চেপে। দেখা গেল তারা পেতলিউড়ার লোক। ছবিটার দিকে এক নজর দেখেই ওরা বাড়ির কর্তার উপর ঝাঁপিয়ে পড়ে দিল বেশ ঘা কতক, তা প্রায় গোটা 20 চাবুকের ঘা হবে। ওরা খেকিয়ে উঠল, জ্যান্ত ছাল ছাড়িয়ে নেব তোর, ছোড়ের বাচ্চা কমিউনিস্ট কোথাকার। গেরাসিম যতই চেঁচায় আর যতই প্রাণপণে চেষ্টা করতে থাকে ব্যাপারটা বুঝিয়ে বলবার জন্য, কিছুতেই কিছু হবার নয়। দলে দলে সশস্ত্র লোকজনদের রাস্তা দিয়ে আসতে দেখলে জানলা বন্ধ করে লুকিয়ে পড়ে ভদ্র নাগরিকরা। মনে মনে ভাবে, সাবধানের মার নেই বাবা। শ্রমিকরা একটা চাপা ঘৃণার সঙ্গে দেখে পেতলিউড়া ঠগিদের হলদে আর নীল ঝান্ডাটাকে। ইউক্রেনের এইসব উগ্র জাতীয়তাবাদী পেটি বুর্জুয়া স্রোতের সামনে তারা অসহায় বোধ করে। তাদের মনোবল ফিরে আসে আর উৎসাহ জাগে শুধু যখন কোনো লাল সৈন্যদল চারিদিক থেকে ঘিরে আসা এই পেতলিউড়া বাহিনীকে প্রচণ্ড লড়াই করে হটিয়ে দিয়ে পথ কেটে এসে ঢোকে শহরের মধ্যে। 2-1 দিন শ্রমিকের অতি প্রিয় লাল ঝান্ডাটা ওড়ে টাউন হলের মাথায়, কিন্তু তারপরেই দলটা এগিয়ে যায় আর আবার নিরানন্দে আচ্ছন্ন হয়ে যায় সবকিছু। ইদানিং শহরটা আছে কর্নেল গোলুব এর হাতে। নিপার পাড়ের ডিভিশনের আশা আর গর্ব কর্নেল গোলুব। আগের দিন তার 1000-2 খুনি ডাকাতের একটা বাহিনী বিজয় অভিযান করে শহরে ঢুকেছে। অতি সুন্দর একটা কালো ঘোড়ায় চেপে সৈন্য সারির আগে আগে এলো পান গোলুব। এপ্রিল মাসের চনমনে রোদ সত্ত্বেও তার পরনে ছিল একটা ককেশীয় বুরকা, চূড়োয় উজ্জ্বল লাল রঙের বেড় দেওয়া ভেড়ার চামড়ার কষাক টুপি, কালো চেরকেস্কা, আর এই পোশাকের সঙ্গে মানানসই নানা রকম অস্ত্র, ছোড়া আর রূপোর পাতে মোড়া হাতলওয়ালা বাঁকানো লম্বা তলোয়ার। তার দাঁতে চেপে ধরা ছিল একটা বাঁকা ডাঁটিওয়ালা পাইপ। সুন্দর চেহারা পান কর্নেল গোলুবের। চোখের ভুরু দুটি কালো, বিবর্ণ ফর্সা মুখে নিরবিচ্ছিন্ন মদ্যপানজনিত হালকা হলুদের আভাস। বিপ্লবের আগে এই পান কর্নেল ছিল একটা চিনি কলের সঙ্গে সংশ্লিষ্ট বিট উৎপাদন খামারের উদ্ভিদ তত্ত্ববিদ, কিন্তু তার সে জীবনটা ছিল নিতান্তই ভোঁতা। আতামানের পদ পদবীর সঙ্গে তার কোনো তুলনাই হয় না। অতএব গোটা দেশ জুড়ে যে ঘোলা জলের ঢেউ বয়ে চলেছে তারই চূড়ায় এই উদ্ভিদ তত্ত্ববিদটি পান কর্নেল গোলুব হিসেবে আবির্ভূত হল। শহরের একমাত্র থিয়েটার গৃহে এই আগন্তুকদের সম্মানে একটা আনন্দোৎসবের আয়োজন করা হলো। পেতলিউড়া সমর্থক বিশিষ্ট নাগরিকদের শ্রেষ্ঠ প্রতিভূরা সবাই উপস্থিত। ইউক্রেনীয় শিক্ষকের দল, পাদ্রীমশাইয়ের 2 কন্যা সুন্দরী আনিয়া আর তার ছোট বোন দিনা, অপেক্ষাকৃত মাঝারি অবস্থার জনকতক অভিজাত লোক, কাউন্ট পাতোৎস্কির পরিবারের কয়েকজন ভূতপূর্ব ভৃত্য, আর কিছু সংখ্যক সাধারণ মধ্যবিত্ত নাগরিক। ইউক্রেনীয় সোশ্যালিস্ট রেভলিউশনারি দলের অবশিষ্ট কিছু লোক যারা নিজেদেরকে স্বাধীন কসাক বলে থাকে। জমজমাট থিয়েটার গৃহ। পাদ্রীকন্যা, মধ্যবিত্ত মহিলা আর শিক্ষিকাদের আশেপাশে ঘুরঘুর করে বেড়াচ্ছে ঘোড়ায় চড়া বুটের খটখটে আওয়াজ তুলে অফিসাররা, যাদের বেশভূষা দেখে মনে হয় যেন তারা জাপরীয় জিয়া কসাকদের পুরনো ছবি থেকে উঠে এলো। আর উজ্জ্বল রঙের ফুলের নকশা তোলা ইউক্রেনের জাতীয় পোশাকে রংচঙে পুঁতির মালা আর ফিতে সেজে গুজে এসেছে ওই মহিলারা। সামরিক বাজনদাররা বাজনা শুরু করে দিল।
আজ সন্ধ্যায় যে নজর তদৌলিয়া নামে নাটকটির অভিনয় হবার কথা আছে, তার জন্য মঞ্চের উপর ঊর্ধ্বশ্বাস প্রস্তুতি চলেছে। কিন্তু বিজলি সরবরাহ বন্ধ। ঘটনাটা যথাসময়ে সদর ঘাঁটিতে পান গলুবের কর্ণগোচর করল তার অ্যাডজুট্যান্ট সাব লেফটেন্যান্ট পলিয়ান্তসেভ। সে নিজের নাম আর পদবি ইউক্রেনীয় ধাঁচে করে নিয়ে নিজেকে ইদানিং খোরুনজি পালিয়ানিৎসা বলে অভিহিত করে থাকে। কর্নেলটি আজকের সান্ধ্য উৎসবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সার্থক করে তুলতে ইচ্ছুক ছিল। পালিয়ানিৎসার কথা শুনে সে অবজ্ঞা ভরে কর্তৃত্বের ভঙ্গিতে বলল, আলোর ব্যবস্থাটা করো, একজন ইলেকট্রিশিয়ান জোগাড় করে বিদ্যুৎ স্টেশনটা চালু করো। মাথা খুঁড়ে মরে গেলেও এটা করা চাই। যে আজ্ঞে পান কর্নেল। খোরুনজি পালিয়ানিৎসা মাথা না খুঁড়েই বিজলি মিস্ত্রিদের জোগাড় করল। 2 ঘন্টার মধ্যেই পাভেল এবং আর 2 জন মিস্ত্রিকে সশস্ত্র প্রহরায় নিয়ে আসা হলো বিদ্যুৎ স্টেশনে। 7টার মধ্যে যদি আলো না জ্বলে তাহলে তোমাদের 3 জনকে ঝুলিয়ে দেব, কথাটা বলে পালিয়ানিৎসা ওদের মাথার ওপরে একটা লোহার কড়িকাঠের দিকে দেখিয়ে দিল। অবস্থাটার এই সুস্পষ্ট ব্যাখ্যায় কাজ হলো। নির্দিষ্ট সময়ই আলো জ্বলে উঠল। পুরো দমে যখন শান্ত উৎসব চলছে, তখন পান কর্নেল এলো তার সঙ্গিনীকে নিয়ে। গলুব যে সুঁড়ির বাড়িতে তার ডেরা নিয়েছে, তারই পিন বক্ষ সোনালি চুল মেয়েটি তার সঙ্গিনী। তার বাপের পয়সা আছে, তাই সে সদর শহরের হাই স্কুলে লেখাপড়া শিখেছে। সামনের সারিতে এই 2 জন মাননীয় প্রধান অতিথি পূর্ব নির্দিষ্ট আসন গ্রহণ করলেন। তারপরেই পান কর্নেল ইশারা করল এবং সঙ্গে সঙ্গেই এমন আকস্মিকভাবে পর্দাটা উঠে গেল যে মঞ্চ থেকে তাড়াতাড়ি সরে যাবার সময়ে পরিচালকের পেছন দিকটা এক নজর দেখতে পেল দর্শকরা। নাটকের অভিনয় চলতে থাকার সময় অফিসাররা আর তাদের সঙ্গিনীরা সময় কাটালো যেখানে পানাহারের ব্যবস্থা রয়েছে সেখানে। সর্বকর্মপটু পালিয়ানিৎসা আয়োজন করে রেখেছিল হুকুমের জোরে সরবরাহ করা নানা রকম সুখাদ্য, আর ঘরে তৈরি নির্জলা মদে ভরাট হয়ে উঠল সবাই। নাটকের অভিনয়ের শেষ নাগাদ সবারই অবস্থা বেশ টইটুম্বুর গোছের। যবনিকা পতনের পর মঞ্চের ওপর লাফিয়ে উঠল পালিয়ানিৎসা। বাহু দুটো নাটকীয় ভঙ্গিতে বিক্ষিপ্ত করে সে ঘোষণা করল, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, এখনই নাচের আসর শুরু হবে। হাততালি দিল সবাই। তারপরে সবাই বাইরের আঙিনায় বেরিয়ে এলো, যাতে পেতলিউরা পাহারাদার সৈন্যরা চেয়ারগুলো বের করে দিয়ে অতিথিদের নাচের জন্য থিয়েটার ঘরের মেঝেটা খালি করে দিতে পারে। আধ ঘন্টার মধ্যেই থিয়েটার ঘরে একটা উদ্দাম হই হল্লা শুরু হয়ে গেল। উত্তাপে রাঙা মুখ স্থানীয় সুন্দরীদের নিয়ে সমস্ত সংযম জলাঞ্জলি দিয়ে পেতলিউরা অফিসাররা উদ্দাম হোপাক নৃত্য শুরু করে দিল। ভারী ভারী বুটের প্রচণ্ড শব্দে কেঁপে কেঁপে উঠল জীর্ণ শীর্ণ থিয়েটার বাড়ির দেওয়ালগুলো। ইতিমধ্যে সশস্ত্র একটি অশ্বারোহী বাহিনী শহরের দিকে আসছিল ময়দাকলের দিক থেকে। শহরের প্রান্তে যে পেতলিউরা শান্ত্রীদের বসানো আছে পাহারাদারি করার জন্য, তারা সন্ত্রস্ত হয়ে ছুটে এলো তাদের মেশিন গানের দিকে। গুলি ছোঁড়ার জন্য প্রস্তুত বন্দুকগুলোর ঘোড়া নামানোর খটাখট আওয়াজ শোনা গেল। রাত্রির অন্ধকারে একটা তীক্ষ্ণ আহ্বান ভেসে এলো, থামো, কে যায়? 2টো কালো মূর্তি স্পষ্ট হয়ে এলো অন্ধকারের মধ্য থেকে। একজন এগিয়ে এসে কর্কশ আর ভারী গলায় চেঁচিয়ে উঠল, আতমান পাভলিক আর তার সৈন্যদল, তোমরা কারা? গলুবের লোক? হ্যাঁ, বলল একজন অফিসার। সেও এগিয়ে এসেছিল। পাভলিক জিজ্ঞেস করল, আমার লোকজনদের থাকার জায়গা দেবো কোথায়? আমি এখনই সদর ঘাঁটিতে টেলিফোন করছি। বলেই অফিসারটি অদৃশ্য হয়ে গেল পথের ধারে একটা ছোট কুটিরের মধ্যে। মিনিট খানেক বাদে সে ফিরে এসে হুকুম দিতে থাকলো, এই মেশিন গানটা রাস্তার উপর থেকে সরিয়ে নাও, পান আতামানকে পথ ছেড়ে দাও। আলোয় উজ্জ্বল থিয়েটার বাড়ির সামনে খোলা হাওয়ায় বহু লোক বেরিয়ে বেড়াচ্ছে। পাভলিউক বাড়িটার সামনে এসে তার ঘোড়ার রাশ টানল। পাশের ক্যাপ্টেন সঙ্গীটির দিকে ফিরে বলল, দেখে মনে হচ্ছে খুব ফুর্তি জমেছে এখানে। এসো, হ্যাঁ গুর্ক মাছ, নেমে পড়ো, একটু আমোদ টামোদ করা যাক, একজোড়া মেয়ে ধরে নেওয়া যাবে।
মেয়ে মানুষে তো ভর্তি দেখছি জায়গাটা। ওয়েস থালাস্কো, চলো চলো, চেঁচিয়ে উঠল সে। তুমি দেখো, শহরের বাড়িতে বাড়িতে আমাদের লোকজনের একটা থাকার ব্যবস্থা করো গে, আমরা একটু এখানে হয়ে যাচ্ছি। কই আমার দেহরক্ষীরা কোথায়? এসো এসো। ক্লান্ত ঘোড়াটার ওপর থেকে সে ভারী দেহটা নামিয়ে নিল। থিয়েটারের প্রবেশ দরজায় পাভলিউক থামালো দুজন সশস্ত্র পেতলিউরা শান্তি। টিকিট। তাদের দিকে অবজ্ঞার চোখে এক নজর দেখে একজনকে কাঁধের একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল পাভলিউক। তার সঙ্গের অন্য 12 জনও তাকে অনুসরণ করল। তাদের ঘোড়াগুলো বাইরে বেড়ায় বাঁধা রইল। আগন্তুকদের তৎক্ষণাৎ লক্ষ্য করল সবাই। বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছিল পাভলিউকের বিরাট চেহারা। ভালো কাপড়ে তৈরি অফিসারের কোট তার পরনে, গার্ড বাহিনীতে যেরকম পরে সেই রকম নীল ব্রিজেস, আর মাথায় ঝাঁকড়া পশমের টুপি। কাঁধের ওপর দিয়ে টানা চামড়ার ফিতেটায় ঝুলছে একটা মাউজার পিস্তল। পকেট থেকে বেরিয়ে আছে একটা হাত বোমা। কে ইনি? ফিসফিস প্রশ্নটা ভিড়ের মধ্যে সর্বত্র ছড়িয়ে গেল নাচের আসরে, যেখানে গোলুবের সহকারী উদ্দাম নাচ নাচছে। পাদ্রির বড় মেয়েটা তার নৃত্যসঙ্গিনী। এমন বেপরোয়া হয়ে সে বনবন করে ঘুরছে যে তার ঘাগরাটা বেশ খানিকটা উঠে গিয়ে রেশমি অন্তর্বাসগুলো রীতিমতো দেখা যাচ্ছে। আর সৈন্যরা তো তাই দেখে ভারী খুশি। ভিড় ঠেলে সরিয়ে পাভলিউক সোজা নাচের জায়গাটায় চলে এলো। চকচকে চোখে সে এক দৃষ্টে তাকিয়ে রইল পাদ্রীকন্যার পায়ের দিকে। তারপরে জিভ দিয়ে শুকনো ঠোঁট চেটে নিয়ে নাচের আসরটা পার হয়ে অর্কেস্ট্রা মঞ্চের কাছে এসে একটু থেমে পাকানো ঘোড়ার চাবুকটা নেড়ে বলল, ওই হপাক নাচের সুরটা বাজাও। ওই কোতান বাদন যে পরিচালনা করছিল সে কান দিল না তার কথায়। তারপর পাভলিউকের হাতের একটা তীব্র বিক্ষেপে সঙ্গীত পরিচালকের পিঠের ওপর কেটে বসে গেল চাবুকটা। প্রচণ্ড এক আকস্মিক যন্ত্রণায় লাফিয়ে উঠল সঙ্গীত পরিচালক। বাজনা থেমে গেল। হলঘর নিস্তব্ধ। এ কি অসহ্য বেয়াদপি! প্রচণ্ড রাগে খেপে গেছে সুঁড়ির মেয়েটা। পাশের আসনে বসা গোলুকের কনুই চেপে ধরে চেঁচিয়ে উঠল সে, তোমার চোখের সামনে এমন ব্যাপার ঘটতে দেবে? টেনে দাঁড় করালো নিজেকে গোলুব। একটা চেয়ার লাথি মেরে সরিয়ে দিল। 3 পা এগিয়ে এসে পাভলিউকের মুখোমুখি দাঁড়ালো। সে সঙ্গে সঙ্গেই এই আগন্তুককে চিনতে পেরেছে। স্থানীয় ক্ষমতা দখলের এই প্রতিদ্বন্দ্বীটির সঙ্গে তার বেশ কিছুটা বোঝাপড়া করার ছিল। মাত্র 1 সপ্তাহ আগে পান কর্নেলের সঙ্গে একটা জঘন্য রকমের প্রতারণা করেছে এই পাভলিউক। লাল সৈনিকদের একটা দল গোলুকের বাহিনীকে একাধিকবার ক্ষতবিক্ষত করেছে। তাদের সঙ্গে যখন পুরো দমে একটা লড়াই চলছিল, তখন পাভলিউক এই বলশেভিকদের পেছন থেকে আক্রমণ না করে একটা ছোট শহরে ঢুকে সেখানকার অল্প সংখ্যক লাল পাহারাদারদের হটিয়ে দিয়ে আত্মরক্ষার জন্য চারধারে সৈন্য ঘেরাও করে রেখে শহরটাকে একেবারে নিঃশেষে লুটপাট করে নিয়ে যায়। অবশ্য পেতলিউরার লোক হিসেবে সে বিশেষ নজর রেখেছিল যাতে শহরের ইহুদি বাসিন্দারাই তার লুটের প্রধান শিকার হয়। ইতিমধ্যে লাল সৈন্যদলটি গোলুবের বাহিনীর ডান দিকটাকে চুরমার করে দিয়ে এগিয়ে গিয়েছিল। আর এখন কিনা ঘোরসোয়ার বাহিনীর এই উদ্ধত ক্যাপ্টেনটি এখানে গায়ের জোরে ঢুকে পড়ে পান কর্নেল গোলুবের চোখের সামনেই তার নিজস্ব সামরিক বাজনদার দলের পরিচালককে মেরে বসতে সাহস করেছে। না, বড্ড বাড়াবাড়ি এটা। গোলুব বুঝতে পারল যে সে যদি এই অহংকারীকে ঢিট না করে তাহলে সৈন্যবাহিনীতে তার ইজ্জত বলে কিছু থাকবে না। কয়েক মুহূর্ত এই দুজন লোক পরস্পরের দিকে নিঃশব্দে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তারপর এক হাতে তলোয়ারের হাতলটা চেপে ধরে আর অন্য হাতে পকেটের পিস্তলটা নাড়াচাড়া করতে করতে গোলুব খেঁকে উঠল, কোন সাহসে আমার লোকের গায়ে হাত দিয়েছিস শয়তান? পাভলিউকের হাতখানা এগিয়ে গেল তার মাউজার পিস্তলের খাপটার দিকে। একটু সামলে পান গোলুব, হ্যাঁ দেখো পা ফসকে না যায়। হ্যাঁ, আমাকে ঘা দিও না, আমিও তো মেজাজ খারাপ করে বসতে পারি নাকি। এটা গোলুবের সহ্যের সীমা ছাড়িয়ে গেল। চেঁচিয়ে উঠল সে, বের করে দাও এদের, আর প্রত্যেককে 25 ঘা করে চাবুক মারো। গোলুবের অফিসাররা পাভলিউক আর তার লোকেদের ওপর ঝাঁপিয়ে পড়ল একদল ডাল কুত্তার মতো। একটা গুলি বেরিয়ে গেল। শব্দটা যেন মেঝের ওপর একটা ইলেকট্রিক বাল্ব পড়ে গুঁড়ো হয়ে যাবার মতো শোনালো।
দুই দল দুরাক্ষ কুকুরের মতো লোকগুলো মারামারি জাপটা জাপটি গড়াগড়ি করতে থাকলো হলঘরের মধ্যে। প্রচণ্ড এই দাঙ্গা হাঙ্গামার মধ্যে লোকগুলো সাঁই সাঁই তলোয়ার চালালো পরস্পরের উদ্দেশ্যে, একে অন্যের চুল টেনে ধরল, নখ বসিয়ে দিল গলায়। আর মেয়েরা সব খোঁচা খাওয়া শুয়োরের মতো আর্তস্বরে চেঁচাতে চেঁচাতে লড়নেওয়ালাদের কাছ থেকে পালিয়ে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকলো চারদিকে। কয়েক মিনিটের মধ্যে পাভলিউক আর তার লোকজনকে হলের বাইরে টেনে হিঁচড়ে এনে বার করে দেওয়া হলো রাস্তায়। বেদম মার খেয়েছে তারা, তাদের অস্ত্র শস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছে। মারামারির মধ্যে পাভলিউক নিজে হারিয়েছে তার পশমি টুপি, মুখটা ছড়ে গেছে, তার হাতিয়ারগুলো বেহাত হয়ে গেছে। প্রচণ্ড রাগে সে আত্মহারা। জিনের ওপর লাফিয়ে উঠে সে আর তার দলবল ঘোড়া ছুটিয়ে বেরিয়ে গেল রাস্তা বেয়ে। মাটি হয়ে গেছে সন্ধেটা। এই ঘটনার পরে আর কারোরই আমোদ প্রমোদে মত্ত হবার বাসনা নেই। মেয়েরা আর নাচে যোগ দিতে চাইল না, তারা পিড়াপিড়ি করতে লাগলো বাড়ি ফিরিয়ে নেবার জন্য। কিন্তু গোলুপ তা শুনবে না। সে হুকুম দিল, শান্তি মোতায়েন করে দাও চারধারে, কেউ যেন চলে যেতে না পারে। পালিয়ানিৎসা ছুটে গেল হুকুম তামিল করার জন্য। তুমুল প্রতিবাদ উঠল, কিন্তু কড়া গলায় বলল গোলুপ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়রা, সারা রাত নাচ চলবে। আমি স্বয়ং প্রথম ওয়ালস নাচটা নাচব। ঐকতান বাদন আবার শুরু হলো, কিন্তু দেখা গেল সে রাত্রের মতো আর ভর্তিটা জমবার নয়। পাদ্রীকন্যাকে নিয়ে নাচার সময় কর্নেলের এক পাক ঘোড়া হতে না হতেই শান্ত্রীরা চেঁচামেচি করতে করতে হলঘরে ঢুকল। পাভলিউক থিয়েটার ঘিরে ফেলেছে। ঠিক সেই মুহূর্তেই রাস্তার দিকের একটা জানলার কাচ ভেঙে পড়ল, আর তার ফাঁক দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল একটা মেশিন গানের ভোঁতা নাক নল। নির্বোধ একটা জীবন্ত প্রাণীর মতো নলটা এদিক থেকে ওদিকে ঘুরে গেল, যেন ভেতরের এই লোকজনদের তাক করার উদ্দেশ্যে। আর মানুষগুলো তার থেকে হলের মাঝখানের দিকে পাগলের মতো ছুটে পালিয়ে যেতে লাগলো, যেন সাক্ষাৎ শয়তানকে সামনে দেখছে তারা। পালিয়ানিৎসা মাথার ওপরে ঝুলন্ত 1000 পাওয়ারের ইলেকট্রিক বাল্বটার দিকে গুলি ছুড়ল। বোমার মতো ফেটে গেল সেটা। কাচের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ল হলের সবার গায়ে। অন্ধকার হয়ে গেল হলঘর। কে চত্বর থেকে চেঁচিয়ে উঠল, বাইরে বেরিয়ে পড়ো সবাই। তারপর প্রচণ্ড তোড়ে গালাগালি চলল। মেয়েদের উন্মত্ত আর্তনাদ, হকচকিয়ে যাওয়া অফিসারদের জড়ো করার চেষ্টায় গোলুবের ছোটাছুটি আর হুঙ্কার, বাইরে আঙিনায় গুলি ছড়াছড়ি আর চিৎকার, এই সব কিছু মিলেমিশে গিয়ে একটা অবর্ণনীয় নরককুণ্ডের সৃষ্টি। আর্ত অবস্থার মধ্যে কেউ লক্ষ্য করেনি পেছনের দরজা দিয়ে সরে পড়ে একটা নির্জন পাশের রাস্তায় বেরিয়ে এসে পালিয়ানিৎসা প্রাণপণে দৌড়ে চলে গেল গোলুবের সদর। আধ ঘন্টার মধ্যে একটা রীতিমতো যুদ্ধ কাঁপিয়ে তুলল শহরটাকে। রাইফেলের নিরবিচ্ছিন্ন গুলি ছোড়ার শব্দের ফাঁকে ফাঁকে মেশিন গানের খটখট আওয়াজ ভেঙে চুড়ে দিল রাত্রের নিস্তব্ধতা। নিতান্তই বিমুঢ় অবস্থায় শহরবাসীরা তাদের আরামের বিছানা ছেড়ে লাফিয়ে উঠে জানালার খড়খড়ির ফাঁক দিয়ে চেয়ে রইল। শেষ পর্যন্ত গুলি চলাচলই বন্ধ হল। শুধু শহরের প্রান্তে কোনো এক জায়গায় একটা মাত্র মেশিন গান মাঝে মাঝে হঠাৎ গুলি চালাবার আওয়াজ করে উঠতে লাগলো, কুকুরের ঘেউ ঘেউ আওয়াজের মতো। দিগন্তে ভোরের আলোর আভা ফুটতে থাকার সঙ্গে সঙ্গেই লড়াই থেমে এল।